কি ভেবেছেন নিজেকে? আপনার মতো কালো একটা মেয়েকে আমি নিজের জীবনসঙ্গিনী হিসেবে ভালোবেসে যাব? কখনোই সম্ভব না। মনে রাখবেন, আমি হাসান, ঢাকায় একটা জব করছি। বাবা মা গ্রামে থাকেন। বিয়ের আগে দেখা হয়নি। যাকে বিয়ে করেছি সে কেমন? বাবা মায়ের পছন্দের উপর কথা বলার সাধ্য বা সাহস কখনো হয়ে ওঠেনি। এই কারণেই হয়তো তাদের পছন্দকে মেনে নিয়েছি, একবারও না দেখে। শুধু মেয়েটির নাম জানতাম, নীলা। ভেবেছিলাম নামের মতোই সুন্দর হবে আমার বউ। আমার ভাবনাটা যে ভুল তা বুঝতে পারলাম বিয়ের দিন বাসর রাত্রিতে। নীলা দেখতে সম্পূর্ণ কালো, তবে চেহারার মাঝে অন্যরকম এক মায়া ছিল। বেশিরভাগ মানুষেরই মতোই আমিও সৌন্দর্যের পূজারী, সৌন্দর্য অন্বেষণকারী। বাসরাতে যখন দেখলাম আমার বউ কালো, তখন মাথাটা ঠিক রাখতে পারলাম না। খুব খারাপ ব্যবহার করে ফেললাম। একটা মেয়ের এই রাতে কত স্বপ্ন থাকে, কত স্বপ্ন শুরু হয় তা কিছুটা হলেও ছেলেরা জানে। নীলার স্বপ্নকে তছনছ করে দিলাম অনেকাংশেই। উপরের কথাগুলো শুনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল ও, আর আমি স্বার্থপরের মতো শুয়ে পড়লাম। রাত 3:30টার দিকে হঠাৎ ঘুম ভেঙে যায়। দেখলাম মেয়েটা আমার বুকের উপর ঘুমাচ্ছে, আর মুখের উপর পড়া চাঁদের আলোটা যেন ওর চেহারার মায়াটা বাড়িয়ে দিচ্ছে। নিজের কাছে নিজেকেই অপরাধী মনে হতে লাগলো। কত স্বপ্ন ছিল মেয়েটার, আর আমি সব শেষ করে দিলাম। নীলা কালো, এটা তো ওর দোষ না। নীলাকে সৃষ্টিকর্তা এভাবেই সৃষ্টি করেছেন। ইচ্ছা করছিল ওর কাছে ক্ষমা চেয়ে নিই। মনের মধ্যে অন্যরকম জিদও কাজ করতে লাগলো। না, আমি যা বলেছি তাই করব। আর এই মেয়েকে নিয়ে কোথাও যাওয়াটা আমার পক্ষে অসম্ভব। বারবার কেন জানি মনে হচ্ছিল ওর মায়াবী চেহারাটা শুধু আমার জন্যই। বাতাসে নীলার চুলগুলো ওর মায়াবী চেহারাটা দেখার কাজে বিঘ্ন সৃষ্টি করলো। আস্তে করে চুলগুলো সরিয়ে দিলাম, যাতে জেগে না যায়। মাথাটা উঁচু করে ওর কপালে আস্তে করে এঁকে দিলাম ছোট্ট একটা চুমু। সাথে সাথেই ও ধরফর করে উঠে গেল, আর নিজেকে আমার বুকের উপর আবিষ্কার করতে পেরে খানিকটা লজ্জাও পেল। যার মায়াবী চেহারার প্রেমে আমি একটু একটু করে পড়ছি, তাকে কেন যেন আবার আচ্ছা মতো বকলাম। ঘুমিয়ে গেছি দেখে বুকের উপর শুয়ে পড়েছেন, তাই না? কি হলো, কথা বলুন। আমি বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছি ঠিক বুঝতে পারিনি। খানিকটা কাচুমাচু করে বলল নীলা। এসব ন্যাকামি আমার মোটেও ভালো লাগে না, এরপর যেন না হয়। জি আচ্ছা, নীলা বলল। নীলা বিছানার অন্য পাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। আমার দিকে পিঠ করে রাখায় ওর মায়া মাখানোর চেহারাটা আর দেখতে পাচ্ছিলাম না। নিজের উপরই খানিকটা রাগ হলো। আচ্ছা, আমি কেন ওর চেহারাটা দেখার জন্য ছটফট করছি? কেন ওকে আদর মাখা চুমু দিলাম? ও তো একটা কালো মেয়ে, যার সাথে আমার যায় না। মনকে খানিকক্ষণ শাসালাম। এরপর কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। সকালে 8টার সময় ঘুম ভাঙল। দেখলাম নীলা গোসল করে নীল রঙের একটা শাড়ি পরেছে, বিছানার পাশের চেয়ারে মনমরা হয়ে বসে আছে। বুঝতে পারলাম ওর মন খারাপের জন্য আমি দায়ী। আমাকে উঠতে দেখে বলল, চলুন নাস্তা খাবেন। নাস্তা খেতে হবে সেটা কি তোমাকে বলে দিতে হবে? এ কি, আমি যে আপনি থেকে তুমি বলে ফেললাম। আচ্ছা যাও, আমি আসছি ফ্রেশ হয়ে। নীলা খুব বেশি রাগ করেনি বুঝলাম তার হাসিতে। বরের কাছ থেকে তুমি ডাকটা সব মেয়েরাই চায়। ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে বসলাম। আম্মা আব্বাও এলো খেতে। বিচ্ছু ইরাটাকে আমার একমাত্র আদরের ছোট্ট বোন, যার কোনো কথা আমি ফেলতে পারি না। খুব বেশি ভালোবাসি বোনটাকে। দেখতে পেলাম না। আম্মুকে জিজ্ঞেস করতেই আম্মু বলল, ইরার খেতে ইচ্ছে করছে না। সাথে সাথে গেলাম ইরার রুমে। দেখি শুয়ে আছে বিচ্ছুটা। এই যে মহারানী ইরাবতী, নাস্তা খাবেন না? না মহারাজ হাসান, আপনি আপনার বউকে নিয়ে খান। আমার কথা তো আর কারো মনে পড়বে না। কত ক্ষুধা লাগছে, আর মহারাজ আসছে এতক্ষণে ডাকতে। এত এতক্ষণে বুঝলাম কেন বিচ্ছুটা খাবে না বলেছে আম্মুকে। যাবি নাকি কান টানা খাবি? আমি বললাম। আমার কান ছাড়। আমার কান টানলে তোর খবর করব। আমি আর একা না, ভাবিও আছে বুঝলি। ইরা বলল, বুঝলাম। এবার নাস্তা খেয়ে উদ্ধার করেন।
নীলার কথা শুনে একটু অন্যমনস্ক হয়ে ভাবছিলাম, ওর সাথে কি আমার কখনো স্বামী স্ত্রীর প্রকৃত সম্পর্ক হবে? নাস্তা খেয়ে টিভি দেখছিলাম। কখন যে বেলা হয়ে গেছে খেয়ালই করিনি। হঠাৎ নীলা এসে জিজ্ঞেস করলো, হালকা কিছু খাবেন? না, খাবো না। দুপুর 12টার দিকে কিছু খাওয়া আমার নিত্যদিনের রুটিন। অল্প হলেও খাওয়া লাগবেই। এই মেয়েটা কিভাবে জানলো? নাকি এমনিই প্রশ্ন করলো? ভাবনার অতল সমুদ্রে হারিয়ে গেলাম। 4-5 মিনিট পর পিছন দিকে তাকাতেই দেখি ও ছলছল চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। বুঝলাম, আমার এমন আচরণে বেচারি কষ্ট পাচ্ছে। আচ্ছা যাও, হালকা কিছু নাস্তা নিয়ে এসো। কান্না ভাবের মুখটা মুহূর্তেই পরিবর্তন হয়ে হাসি হাসি ভাব হয়ে গেল। ছুটে গেল নাস্তা আনতে। বারবার ভাবছি নীলার সাথে খারাপ ব্যবহার করব না, তবু কেন যে ওর সামনে আসলে ভালোভাবে কথা বলতে পারছি না। আবার খারাপ ব্যবহার করে নিজেরও খারাপ লাগছে। আচ্ছা, ওকে তো আমি ভালোবাসি না, তবু কেন ওর জন্য খারাপ লাগছে? মনকে দ্বিতীয় দফা শাসালাম। 7 দিনের ছুটি নিয়ে বাড়িতে এসেছিলাম বিয়ের জন্য। দেখতে দেখতে 7টি দিন শেষ হয়ে এলো। আব্বু আম্মুর থেকে বিদায় নিয়ে নীলাকে নিয়ে ফিরে এলাম কর্মস্থলে। আগে একা একটা ছোটোখাটো বাসা নিয়ে থাকতাম। বুয়া রান্না করে দিয়ে যেত। এখন আর বুয়া লাগবে না, আমার মিষ্টি বউটা রান্না করবে। ও তো দেখতেও মোটেও মিষ্টি না, তবু কেন ওকে মিষ্টি বলছি? না, মেয়েটার প্রেমে পড়েই যাচ্ছি। পালাতে চাইলেও নীলা ওর অদৃশ্য মায়ার বন্ধন দিয়ে কাছে টানছে। অফিস থেকে বাসায় ফিরতে রাত 9টা বেজে যেত। মেয়েটা আমার জন্য বসে থাকতো। বাসায় এসে কলিং বেল বাজানোর সাথে সাথেই দরজা খুলে দিত, যেন ও আমার জন্য দরজার পাশে বসে অপেক্ষা করছিল। বিয়ের 2 মাস পেরিয়ে গেল, তবু স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের হয়নি। ও কখনো কিছু আবদার করে না। হয়তো বাসর রাতের কথাটি ও মনে রেখেছে খুব ভালো করে। প্রতিদিন ও ঘুমিয়ে পড়ার পর এক দৃষ্টিতে ওর মায়াবী চেহারার দিকে তাকিয়ে থাকা যেন আমার নিত্যদিনের রুটিন হয়ে গিয়েছিল। রাতে বাসায় ফিরে ফ্রেশ হয়ে বসে আছি। হঠাৎ নীলা এসে বলল, একটা কথা বলবো? বলো। বকবেন না তো? না, বকবো না, বলো। আজকের চাঁদটা না খুব সুন্দর, আমার সাথে একটু ছাদে যাবেন? খুব ইচ্ছে করছে ছাদটা আপনাকে পাশে নিয়ে দেখতে। চলো। অবাক দৃষ্টিতে কিছু মুহূর্ত তাকিয়ে থাকার পর বললাম আমি। ওর মুখটা মুহূর্তেই হাসিতে উজ্জ্বল হয়ে উঠল। মায়াবিনীর প্রেমে আমি ইতিমধ্যেই হাবুডুবু খাচ্ছি। ছাদে গেলাম নীলাকে সাথে নিয়ে। ছাদের দোলনাটাতে দুজনে পাশাপাশি বসে আছি। নীলা এক মনে চাঁদটাকে দেখছে আর আমি দেখছি আমার পাশের মায়াবিনী কন্যাকে। হঠাৎ চাঁদের দিক থেকে চোখ ফিরিয়ে আমার দিকে তাকালো নীলা। আমার চোখ তখনও নীলার চেহারাতে আবদ্ধ। আমার এক দৃষ্টির চাহনি দেখে লজ্জায় খানিকটা লাল হয়ে গেল আমার বউটা। আজকের চাঁদটা দারুণ, তাই না? আজকে দুটো চাঁদই খুব দারুণ। দুটো চাঁদ মানে? আমার পাশের চাঁদটা আর আকাশের চাঁদ। এই কি বলছেন এগুলা? কিছু না, চলো, বেশ রাত হয়ে গেছে, কাল আবার অফিস আছে। খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। নীলা ঘুমিয়ে পড়ার পরে ওকে দেখা রুটিনটা পালন করার সময় কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। সকালে ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। নীলা রুমে এসে বলল, আমি একটু বাইরে যেতে পারি কি? তুমি এই অচেনা শহরে আবার কোথায় যাবে? আমি বললাম, একটু দূরেই আমার খালার বাসা। খালা আর খালাতো বোন অনেক দিন ধরে ডাকছিল, সেটা আপনাকে বলার সাহস হয়নি। আজ খালাতো বোন নিতে আসবে, আপনার অনুমতি পেলে যেতাম। অনুমতি দিলাম, যাবেন, সমস্যা নেই। সাবধানে যাবেন, সমস্যা হলে ফোন করে জানাবেন। এই বলে বাসা থেকে বের হয়ে এলাম। অফিসে বিভিন্ন ফাইলপত্রের কাজে ব্যস্ত হঠাৎই নীলার ফোন নাম্বার থেকে ফোন। প্রতিদিন ও ফোন দেয় ঠিক দুপুর 2:30টার দিকে, খেয়েছি কি না তা জিজ্ঞেস করতে। আজ এই সময়ে ওর ফোন দেখে কিছুটা অবাক হলাম। অবশ্যই স্ত্রীর পূর্ণ অধিকার আছে স্বামীকে যে কোনো সময় ফোন দেওয়ার। তাই আর কিছু না ভেবে ফোনটা রিসিভ করলাম। অপর প্রান্ত থেকে ভেসে এলো এক পুরুষালী কণ্ঠ। অবাক হওয়ার মাত্রাটা তখন আরও অনেক বেশি। জিজ্ঞেস করলাম, কে আপনি? আর এটা তো আমার ওয়াইফের নাম্বার, আপনি কোথা থেকে পেলেন? মিসেস নীলা হাসান কি আপনার ওয়াইফ? অচেনা লোকটি বলল।
জি হ্যাঁ, কেন বলুন তো? লোকটি যা বলল তা শুনে পুরো দমে নির্বাক হয়ে গেলাম। না, আমার নীলা আমাকে ছেড়ে যেতে পারে না। আমি আমার বউকে যেতে দেব না। খালাতো বোনের সাথে রিকশায় করে খালার বাসায় যাওয়ার সময় একটা মিনি ট্রাক আমার নীলার রিকশাকে ধাক্কা মারে। ভাগ্যক্রমে ওর খালাতো বোনের তেমন বড় ক্ষতি না হলেও নীলার মাথায় আঘাত লেগেছে। অচেনা লোকটি নীলাকে মেডিকেল নিয়ে গেছে, আর নীলার ফোন থেকে আমাকে ফোন করছে। সাথে সাথে ছুটে বেরিয়ে গেলাম আমার নীলার কাছে। হাসপাতালে এসে দেখলাম আমার নীলার মাথায় ব্যান্ডেজ। ডাক্তার বলল মাথার আঘাত গুরুতর। আগামী 72 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে কিছু করার থাকবে না। অচেনা লোকটিকে ধন্যবাদ দিলাম। নীলার জন্য এত করেছেন তিনি। নীলার খালা খালুকেও দেখতে পেলাম। তাদের সাথে কিছু কথা বলে নীলার পাশে গেলাম। আমি আর নীলা ছাড়া রুমে কেউ ছিল না। আমার মায়াবিনীর মুখটা কেমন যেন হয়ে আছে, হয়তো এত বড় আঘাতের কারণে। সত্যি খুব ইচ্ছে করছিল মায়াবিনীকে জড়িয়ে বলি, মায়াবিনী, আমাকে ফেলে পালানোর চিন্তা, তাই না? বুঝো না বড্ড ভালোবেসে ফেলেছি যে তোমায়। খুব অভিমান হচ্ছিল মায়াবিনীর উপর। কাঁদলাম মায়াবিনীকে হারিয়ে ফেলার ভয়ে। 52 ঘন্টা কেটে গেল, তবু মায়াবিনীর জ্ঞান এলো না। খুব চিন্তা হচ্ছিল মায়াবিনীকে নিয়ে। সারাক্ষণ ওর পাশে বসে থেকেছি এই সময়গুলোতে। ডাক্তারও খুব চিন্তায় ওর জ্ঞান না ফেরায়। 3 দিনেও যখন জ্ঞান ফিরল না, তখন ডাক্তাররা বলে দিলেন আমাদের আর কিছু করার নেই, দোয়া করেন, একমাত্র আল্লাহই ভরসা। ডাক্তাররা চলে যাবার পর জড়িয়ে ধরে কাঁদতে থাকি আমার বউকে। বিয়ের পর কখনো জড়িয়ে ধরিনি, আজই প্রথম। নীলার মুখের দিকে তাকাতেই দেখি ওর চোখগুলো পিটপিট করে আমাকে দেখছে আর কাঁদছে। তৎক্ষণাৎ ওর বুক থেকে নিজের বুক আলাদা করে নিলাম আর জিজ্ঞেস করলাম, এখন কেমন বোধ করছো? নীলা উত্তর দিল, মাথায় হালকা ব্যথা করছে, তাছাড়া ভালো। ডাক্তারকে ডাকলাম। ডাক্তারও খুব খুশি আমার নীলার জ্ঞান ফেরাতে। ডাক্তার বলল আর একদিন পর আমরা নীলাকে রিলিজ দেব। হাসান সাহেব, আপনি তো এই কদিন বাসায় যাননি, খাবারও ঠিকমতো খাননি, এখন যান নিশ্চিন্তে, বাসায় গিয়ে আরাম করুন। ভয়ের কোনো কারণ নেই। নীলাকে বললাম আমি একটু বাসায় যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো। রুটিন চেক আপের সময় ডাক্তার এলো নীলাকে চেক করতে, আর আমি তখন বাসায়। আচ্ছা, উনি কি এই কয়দিনে বাসায় যাননি? জি না মিসেস হাসান, উনি সারাক্ষণই আপনার পাশে বসে থাকতেন। সত্যি আপনি খুব লাকি, এত ভালো হাজব্যান্ড পেয়েছেন, ডাক্তার বললেন। নীলা খানিকটা আনমনা হয়ে ভাবছিল কেন ও এত করছে আমার জন্য, কেন নির্ঘুম রাত কাটিয়েছে আমার পাশে বসে, কেন আমার জ্ঞান না ফেরায় ও আমাকে জড়িয়ে ধরে কাঁদছিল। প্রশ্নগুলোর উত্তর পেতে খানিকটা বেগ পেতে হলো নীলাকে। তাহলে কি ও আমাকে ভালোবাসেন? ফ্রেশ হয়ে একটু রেস্ট করে আবার হসপিটালে গেলাম। দেখলাম নীলা আনমনে বসে আছে। আমাকে দেখে খানিকটা হতচকিত হয়ে নিজেকে সামনে নিল। এখন কি আর কোনো সমস্যা হচ্ছে? আমি বললাম। জি না, আর কোনো সমস্যা হচ্ছে না। ভালোবেসে ফেলেছি, এটা আগে বুঝলেও এই কয়দিন নীলার অজ্ঞান থাকা আমাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে আমার জীবনে নীলার প্রয়োজনীয়তা ঠিক কতটা। ওকে ছাড়া চলা সম্ভব না আমার পক্ষে, জাস্ট ইম্পসিবল। মায়াবিনীটাকে বলতে হবে বড্ড ভালোবাসি। তারপরের দিন দুপুরে নীলাকে রিলিজ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। বাসায় আসার পরও ওকে কিছু করতে দিইনি, এক প্রকার জোর করেই ওকে শুইয়ে রেখেছি, আর রান্না বান্না কাজটা আমি সামলাচ্ছি। দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়ার জন্য শুলাম। নীলা আমার পাশ ঘেঁষেই শুয়ে আছে। আজ জ্যোৎস্না, সেদিনের মতোই দারুণ একটা পূর্ণাঙ্গ চাঁদ আজও আকাশে দৃষ্টিগোচর হচ্ছে। নীলাকে বললাম ছাদে যাবেন, দারুণ একটা চাঁদ উঠেছে। নীলা তো মহা খুশি, আপনি নিয়ে গেলে অবশ্যই যাব। আচ্ছা আমি নিয়ে যাব, চলো। আচ্ছা চলেন। বাসার গেট থেকে বের হওয়ার সময় নীলাকে বললাম ছাদে যেতে, আমি 2-1 মিনিটের মধ্যেই আসছি। ও চলে গেলে আমি ঘরের ভিতর রাখা জরুরি একটা জিনিস নিলাম। ছাদে যেয়ে দেখি আমার মায়াবিনী চাঁদের দিকে তাকিয়ে বসে আছে। মায়াবিনীর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়লাম আর বললাম, জানি না কোন অদৃশ্য শক্তি আমায় তোমার প্রেমে ফেলেছে। মনের মাঝে ছোট্ট একটা সাম্রাজ্য আছে আমার, সেই রাজ্যের রানীর আসনটা ফাঁকা। রানীর আসনে বসতে হলে কোনো ফর্সা চেহারার মেয়ে লাগবে না,
একটা ফর্সা মনের মায়াবিনী লাগবে। হবে আমার রাজ্যের মায়াবিনী রানী, হবে বাবুর আম্মু, যেই বাবুর আব্বু হব আমি। গোলাপ ফুলটা তখনও আমার হাতে, এখনও নেয়নি মায়াবিনী। চোখ দিয়ে পানি পড়ছে মায়াবিনীটার, হাত থেকে গোলাপটা নিয়ে নিল, তখনও কেঁদে চলেছে। মাপ করে দিয়ে যাওয়া যায় না কি আমার বাবুর আম্মু? আমি হাঁটু গেড়ে তখনও বসে আছি। কাঁদছো কেন মায়াবিনী? হবে না তাহলে আমার বাবুর আম্মু? কান্নার মাত্রা আরও বাড়িয়ে দিয়ে, আমি তো প্রথম দিন থেকেই আমার রাজ্যের রাজার আসনটা তোমায় দিয়ে রেখেছি। তোমার বাবুর আম্মু হওয়ার স্বপ্ন নিয়েই তো তোমায় বিয়ে করেছি। এটা কি আবার জিজ্ঞেস করতে হয় নাকি? আরও কান্না। মানুষ যখন খুব খুশি হয় তখন অনেকে কেঁদে ফেলে, আমিও তেমনই কাঁদছি। এক নাগাড়ে কথাগুলো বলল নীলা। আচ্ছা বাবুর আম্মু, চলো এবার রাত হয়ে গেছে, অনেক কাজ আছে। আমি বললাম, এত রাতে কি কাজ আবার? নীলার মুখে দুষ্টু হাসি। কিছু না বলে নীলাকে কোলে উঠিয়ে নিয়ে চলে এলাম নিচে। খুব শক্তভাবে আমাকে আঁকড়েছিল বাবুর আম্মুটা। বাবুর আম্মুটাকে বিছানায় শুইয়ে দিলাম, আর আমি দুষ্টু হাসি দিয়ে ওর উপর আস্তে আস্তে ঝুঁকে পড়ছি। এই না না, কোনো দুষ্টুমি চলবে না, খবরদার না। দুষ্টু হাসি দিয়েই বলল নীলা। মুখে মানা করলেও বাধা দেওয়ার কোনো প্রচেষ্টাই ছিল না ওর। গভীর একটা চুমু দিলাম ওর ঠোঁটে। মায়াবিনীটা আর সেদিন রাতে ওর সাথে অনেক দুষ্টামি হলো। পরের দিন সকালে উঠে দেখি মায়াবিনী গোসল করে আমার পছন্দের নীল রঙের শাড়ি পরেছে। আমাকে ডাকতে এলো তখন ওঠার বদলে ওকে আবার জড়িয়ে কাছে টেনে নিলাম। সারা রাত অনেক দুষ্টুমি হয়েছে, আর না বলছি। নীলা বলল, আমার বউয়ের সাথে দুষ্টুমি করব না তো কার সাথে করব? হ্যাঁ, আচ্ছা তুমি যখন চাও না তখন ঠিক আছে, আর কখনো দুষ্টুমি করব না। অভিমানে ওর দিক থেকে চোখ সরিয়ে নিলাম। হঠাৎ বুঝতে পারলাম আমার গালে নীলার ঠোঁট। এই যে মহারাজ, অভিমান ভাঙলো নাকি আরও চাই? ঠোঁটে লাগবে এটা। না, পারবো না, লজ্জা করছে। এবার ওকে বিছানায় শুইয়ে দিয়ে আবার লম্বা করে চুমু দিলাম। মেয়েটা নিশ্চুপ হয়ে আছে। 1 বছর পর। কংগ্রাচুলেশন মিস্টার হাসান, আপনার মেয়ে হয়েছে। খুশিতে তখন কেঁদেই ফেললাম। নীলাকে রুমে আনার পর দেখতে গেলাম বেশ হাসি খুশিই আছে। আমি প্রথমে ওর কপালে, তারপর বাবুর কপালে আদর এঁকে দিলাম। মেয়েটির নাম দিয়েছি অধরা। সত্যি, যেই কালো মেয়েটিকে আমি প্রথম রাতে এত কথা বলেছিলাম, তাকে ছাড়া আমার চলা অসম্ভব। আমার জীবনটা যেন ওর কাছে থাকে। দুজনেই ভালোবাসায় কখনো কমতি হয়নি। দুজন যে দুজনকে সত্যিকারের ভালোবাসি। ওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে আবার কোনো নতুন গল্পের সঙ্গে।